মাঝের আসনে বসে আছে শ্রেয়া। তাদের দুজনের চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে, সবই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা যুবতী। বেশ বড় সড়ো প্রিয়র মায়ের কক্ষটা, সেখানেই বিছানা মেঝে যে যেখানে পড়ে বসে আছে, আড্ডা জমিয়ে তুলছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা। কার না ভালো লাগে আড্ডা দিতে? চেনা পরিচিত লোক পেলে তা আরও জমে ওঠে। টপিক প্রিয়র বিয়ে নিয়ে। বাড়ির মুরব্বি, প্রিয়র ফুফাতো মামাতো ভাই যারা এসেছে, সব ছেলেরা ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে। শ্রেয়ার মনে হচ্ছে কালই বোধহয় প্রিয়র বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি রাজকীয় ভাবসাব। প্রিয় সত্যি খুবই ভাগ্যবতী, সবাই কত ভালোবাসে ওকে। সামান্য কিছুতেই কল্পনা জল্পনার শেষ নেই যেন। এই যে আসছে পর্যন্ত ওর মামি মামা কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান। কোথায় থেকে শাড়ি কিনবে, বেনারসি নাকি লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে, আরও কত কি। এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ওর অসীম ভালোবাসা। বোনের মতো বান্ধবীর এত আনন্দে শ্রেয়া নিজেও আনন্দিত না এমন নয়, বরং একটু বেশিই মনটা শীতল প্রিয়র খুশিতে। কিন্তু এখন এত মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না। লং জার্নি করে আসার পর পরে ফ্রেশ হয়ে সেই যে এখানে বসে আছে, প্রায় ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়েছে। কোথায় গিয়ে একটু একান্তে কাটাতে মন স্পৃহা যাচ্ছে শ্রেয়ার। তবে এভাবে গুরুজন রেখে উঠে যাও চরম বেয়াদবি বই কি কিছুই না। কোনো ছুতো মিলছে না, প্রিয়ও গায়েব। শ্রেয়া অন্তপুরের ডাক প্রিয়র কর্ণ অবধি পৌঁছালো হয়তো। মেয়েটা দরজার সামনে এসে হাজির, উচ্চ আওয়াজে ডেকে বলল, শ্রেয়া আয় খাবি, মা খাবার দাও আমাদের। সেই যে আসলাম এখনো না খেয়ে। মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোনটি আর বুঝছি, সাথে আমার কলেজের বান্ধবীটাকেও। প্রিয়র আহ্লাদি কণ্ঠ শুনে তড়িঘড়ি করে আসর ছেড়ে উঠে দাঁড়ালেন রাশেদা। শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন, চল মা খাবি। আমার একদম খেয়াল ছিল না, দেখলি কথা বলতে বলতে ভুলেই গেলাম। নিচে হয়তো সবাই খেয়ে নিয়েছে, তোরা কয়েকজনেই বাকি। প্রিয়সহ ওদের কয়েকজন কাজিন ঠোঁট টিপে হাসে। রাশেদা এমনই, কথা একবার মশগুল হলে ওনার দিন দুনিয়ার খবর থাকে না। রাত কেটে নতুন প্রভাত ধরনী স্পর্শ ঘুরবে, তবুও ওনার কথার অন্তিমকাল আসবে না। কেউ কেউ তো অগোচরে বাঁচাল বলে বেড়ায়। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় সেই রাশেদার বিয়ের পর হতে ওনাকে বাঁচাল বলে সম্বোধন করছে। তবে প্রিয়র বাবার স্ত্রীর এই গুণটা খুবই প্রিয় ও মন করা। শ্রেয়ার পাতে ভাত নাড়তে নাড়তে মিহিসারে প্রিয়র উদ্দেশ্যে বলল, কাল এতিমখানায় যাবো একবার প্রিয়, চলে আসবো বিকেলের দিকে। এখন শুধু বিয়ের ডেট ফিক্সড করা হবে, আমি না থাকলে চলবে না। এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে। শৈশবের স্মৃতি টানছে খুব। প্রিয় সবে এক নালা মুখে দিয়েছিল। শ্রেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত গিয়ে আটকালো গলায়। নাকে মুখে কাশতে আরম্ভ করে মেয়েটা। অতর্কিত এমন কাণ্ডে শ্রেয়া ভরকে গেল। পানি গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত ডলতে ডলতে অস্থির হয়ে পড়ল শ্রেয়া। পানি পান কর। হঠাৎ কি হলো তোর? পানি নিয়ে জলদি। প্রিয়র দাদি বেজার মুখে বলে উঠলেন, এই মাইয়া এমনিতে সব কিছুতে দেরি করে, এখন আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন? দেরি করার মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনই হয়। প্রিয়র চোখ মুখে পানি চলে এসেছে। দাদির দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি দেরি করি? হিংসায় জল রুফায়া, আমার সুন্দর একটা জামাই হলো। বুঝি বুঝি, এ কারণেই আমার নামে মিথ্যে রটাও। তোর যে একটা জামাই, 4 চোখ লেকচারার। এমন লেকচারার আমার জীবনে কত আইসে গেছে, পাত্তা দিলাম না। তোর দাদা ম্যাজিস্ট্রেট আসিল বইলা আব্বা জোর করে বিয়ে দিছিল, না হলে তারেও কোনো সময় ছিল না। দাদি নাতিনের খুনসুটি দেখে শ্রেয়া হাসি আটকে রাখতে পারল না। সবকিছু কত সুন্দর, পরিপূর্ণ একটা পরিবার। ওর যদি এরকম একটা পরিবার থাকতো। বুকটা হাহাকার ধ্বনি তোলে বারবার। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসে। পরিবার ভালোবাসা কিছুই পেল না, সব হাতের নাগালে বাহিরে যেন। চাইলে কি চাঁদে যাওয়া যায়? শ্রেয়ার জীবনটা হয়েছে ঠিক একরকম। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনজন পরিবার কিছুই নেই তুচ্ছ জীবনে। আগেও বলতো, এখনো মনে মনে সহস্র কোটিবার আর ভালোবাসার বড্ড অভাব। প্রিয় পানি গ্লাস রেখে তীক্ষ্ণ ছাউনিতে চেয়ে দেখে শ্রেয়ার অঙ্গভঙ্গি। মেয়েটার বিষাদ চেহারা ওর অন্তরাত্মা কাঁপায়। শ্রেয়া যদি কাল এ বাড়িতে না থাকে, তাহলে যা ভেবেছিল তার কিছুই হবে না। কত আর লুকিয়ে রাখবে প্রিয়?
প্রিয় চায়, মন থেকে চায়, অতি তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরেই অভিনব রূপে রাঙিয়ে তুলুক নিজেকে। শুভ্র রং ভালো, কিন্তু সবসময় যেটা মানায় না। প্রিয় চাওয়া হলো শ্রেয়ার জীবনে রংধনু উঠুক, মেয়েটার নামে একটা আকাশ হোক, সেই আকাশে দিনের বেলা রংধনু উঠুক এবং রাতে একটা থালা সমান চন্দ্র ও কোটি কোটি নক্ষত্র। তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিচে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। যে মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোরী জীবন ফেলে এসেছে, 3-3টে বছর পেরিয়ে এসেছে, কাল দেখবে স্বামীর মুখ, শুভ দৃষ্টি হবে। দৃঢ় বিশ্বাস প্রিয়র কোনো একদিন দুটি হৃদয় মিলিত হবে, স্পন্দিত হবে সমান তালে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতে সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ড শ্রেয়াকে খুঁজে বেড়ায়, প্রিয় তখনও জানতো না শ্রেয়ার নামের মেয়েটা আয়ুষের কি হয়, কেন খুঁজতে বলছে। আয়ুষ ওকে সচরাচর ফোন দিত না, কথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে এলে দু একটা কথা বলতো। ওই নিশ্চুপ স্বভাবে পুরুষের দু একটা গম্ভীর কথাই যেন প্রিয় হৃদয় উতলা করে তুলত। সেদিন যখন ফোন দিয়ে বলল, প্রিয় তোমার একটা সাহায্য লাগবে, আমাদের বাড়ির সম্মান রক্ষা করতে হবে, তখনই সে বিনা বাক্যে জানায়, যা বলবেন তাই করবো আয়ুষ। আয়ুষ বলল সবকটা বাস স্ট্যান্ড চেক করতে, যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিহিত একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয়। আয়ুষ কিছু উচ্চারণ করার আগে প্রিয় বুঝে না এই মেয়েটাকে ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ, তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটাকে নিজের কাছে উপস্থাপন করতে হবে যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ি কেউ ওকে পাঠিয়েছে। সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানে বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে, স্বামী কই, এসব জিজ্ঞেস করলে চুপ থাকে মেয়েটা। পরিচয় জানায় ও এতিম। প্রিয় আর জোরাজোরি করেন, বাকি সবটা আয়ুষের কাছ থেকেই শোনে না। আয়ুষ ওকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এই বিষয়ে আর জিজ্ঞাসা না করা হয়। কোশমিনকালেও ভাবনায় আসেনি প্রিয় চৌধুরীর বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এভাবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞাসা করলে বলে বিয়ের কথাও ঘুণ অক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙামাটি। যেদিন ফিরল এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে অনেক দিন। কখন যে মেয়েটার কাছের হয়ে গেল খবরও রাখেনি। সহমর্মিতা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। তুর্য ভালো হওয়ার পর চট্টগ্রামে আসার ব্যাপারটা শুনে আয়ুষ ও প্রিয় চিন্তায় পড়ে যায়। শ্রেয়া তো নিজের হাজব্যান্ডকে দেখলেই চিনে ফেলবে। তুর্য চিনে না এতে ওরা নিশ্চিত, কারণ পাগলামির দিনগুলো কোনো কিছু তুর্যর মস্তিষ্ক ধরে রাখতে পারেনি। ওদের সেই চিন্তায় গরম ঝোল ঢেলে আর উত্তপ্ত করে তোলে শ্রেয়া। তুর্যকে দেখার পরও শ্রেয়ার না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। একটা সময় ঠাওর করে নেয় সেই অমানিসায় শ্রেয়া নিজের স্বামীর মুখই দেখেনি। আয়ুষ বুদ্ধি করে প্রিয়র পাশের বাসা খালি আছে জানায় তুর্যকে। উদ্দেশ্য শ্রেয়ার প্রতি তুর্যের মনে অনুভূতি জাগান, অজান্তেই হোক। কাছাকাছি থাকলে না জানা বউয়ের প্রতি অনুভূতি তো জাগবে। কিন্তু তুর্য জেনে গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচণ্ড ঘৃণা করে। এতেই সব চেষ্টা বিফলে চলে গেল আয়ুষের। তুর্য চট্টগ্রামে ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে নিয়োগ দিচ্ছে জেনে আশার আলো খুঁজে পেল শ্রেয়াকে সসম্মানে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার। অথচ সেই আশা প্রদীপ নিভে যায় তার মনের কথা জানতে পেরে। যে না দেখেই বউকে ঘৃণা করে, চোখের সামনে এলে কী করবে ভেবে কুল পায় না। ফলস্বরূপ আয়ুষ চায় শ্রেয়াকে আগে ভালো মেয়ে হিসেবে জানুক তুর্য। শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিজ চোখে দেখুক। শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলেই তো আজ করে আয়ুষ জানিয়ে দেবে তুর্যকে এই মেয়েই তার বউ। কিন্তু শ্রেয়ার জানতে বাধা কই যে তুর্য স্যারই ওর স্বামী। প্রিয় কৌশলে ঠিক জানিয়ে দেবে শ্রেয়াকে। মেয়েটা অতীতের অধ্যায় না খুলতে চাইলেও তাতে সমস্যা নেই। শ্রেয়ার নরম রিমঝিমের স্বর কানে আসলো পূর্ণাবার। ডাকলো প্রিয় বলল কাল যাবো আমি, রাগ করিস না প্লিজ। আর কবে ফিরে শহরে তা অনির্দিষ্ট। এসেই বা করবো কি, আমার কোনো পরিচিত মুখে দেখা তো মিলবে না এখানে। কার টানে আসবো, মাদারের সাথে দেখা করে যাব। প্রিয় বিচলিত কণ্ঠ বলল, যেতে পারবি। সে কি, কোথায় যাবে শ্রেয়ামা? রাশেদার উৎকণ্ঠা। শ্রেয়া কাল বিলম্ব না করে প্রত্যুত্তরে জানালো, এতিমখানায় যাবো আন্টি, চলে আসবো 12টার আগে। একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। একটু হাতেই শক্ত করে জড়িয়ে ধরলো শ্রেয়াকে। অতীত খুশিতে গদগদ মুখ ফসকে বললে আসলো,
আমরা দুই বান্ধবী দুজা যেন এমন করেই সবসময় একসাথে থাকতে পারি। শ্রেয়া কি ভুল শুনল? যা, প্রিয়কে ছেড়ে চোখ বড় বড় করে অবাক গলায় জিজ্ঞেস করলো, যা? যা? প্রিয়র বিরক্তি। হ্যাঁ, তুই এখন এটা বললি না? প্রিয় মেকি হাসি ফুটিয়ে বলে উঠল, মুখ দিয়ে নটা বের হতে দেরি হয়ে গেছে, ওটা দুজান হতো জানে মন। শ্রেয়ার সন্দেহিত দৃষ্টি দমে যায় মুহূর্তেই। প্রিয়র হাতটা ধরে নির্দ্বিধায় স্বীকার করে, আপন বলতে তোকেই চিনি প্রিয়। 3 বছর পর চেনা জায়গাটায় এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই, নেই মাদার বলে যাকে ডাকত সেই সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি, প্রায় বছর 1.5 হবে। এসব শুনে শ্রেয়ার প্রায় নিচের মৃত্তিকার ফাটল শুরু হলো যেন। কেঁপে ওঠেও সমগ্র ধরনী। কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা 2 ছিল, এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে, কিন্তু ভাগ্য বড়ই নির্মম। বলাই হলো না, মাদার আপনার মারফতে সেই কোচিং সেন্টারে এখন আমি জব করছি, দিব্যে চলে যাচ্ছে জীবন। অবক্ত হয়ে রইল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওনাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরে শ্রেয়া। তখনই একটা গাড়ি সজোরে ব্রেক কষা ও সন্নিকটে পাশে। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতেই ভেতর হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বর, শ্রেয়সী। শ্রেয়া হকচকালো আকস্মিক ডাকে। ভালো করে গাড়ির ভিতরে দৃষ্টি তাক করতে মানুষটাকে দেখে যত না চমকালো, তার চেয়েও ভারী বিস্ময় বিশিষ্ট হয়ে পড়ল আজ মিস অর মিসেস শব্দমালা না শুনতে পেয়ে। চলবে।